নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে নকশালবাড়ি লাইভ এবং উত্তরের রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান উত্তরের আড্ডায় স্বাগত জানাই। আজ যে বিষয় নিয়ে কথা বলছি তা শুধু আলোচনা নয়, এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা এখন রয়েছি যেন তার অস্তিত্ব রক্ষা করাই আমাদের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজকের আমাদের আলোচনা পরিবেশকে নিয়ে। এবছর 2026-এর পরিবেশ দিবসের থিম প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এই থিমের ওপর ভিত্তি করেই আজকের আমাদের আলোচনার বিষয়। আমরাও এই একই পথে এগিয়ে যাচ্ছি, যেতে চাইছি। আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এর ভিত্তিতেই আজ আমাদের এই অনুষ্ঠানে একজন বিশেষ অতিথিকে আমরা পেয়েছি। তার সাথেই আজ আলোচনা করব আমাদের এই পরিবেশ নিয়ে, তাকে রক্ষা করার দায়িত্ব কর্তব্য নিয়ে। তার থেকে জানবো নানানবিধ কথা। আসুন পরিচয় করিয়ে দিই আমাদের মধ্যে যে উপস্থিত রয়েছেন। সবার প্রথম পরিচয়, তিনি নকশালবাড়ি নন্দপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহসভাপতি এবং দার্জিলিং জেলার কার্যকরী সভাপতি শ্রী গোপাল দে মহাশয়। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। যে বিষয় নিয়ে কথা বললাম শুরুতেই, পরিবেশকে নিয়ে, যার অস্তিত্ব রক্ষা করাই যেন আমাদের কাছে একটি চ্যালেঞ্জ, সেই বিষয় নিয়েই কথাই। প্রথমে জানতে চাইবো যে বর্তমান পরিবেশের সবচেয়ে বড় সমস্যা বলতে আমাদের একে তো আমাদের জনসংখ্যা বৃদ্ধি, তারপরে আমরা উন্নত হচ্ছি, এই হচ্ছে আমরা দাবি করছি। আর সমস্ত উন্নয়নের পেছনেই কিন্তু বা আমাদের সংখ্যা বাড়ছে, চাপ গিয়ে পড়ে হচ্ছে পরিবেশের উপরে, প্রকৃতির উপরে আর কি। কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের যা প্রয়োজন বেঁচে থাকার জন্য বা আমাদের আকাঙ্ক্ষা মেটানোর জন্য, সবটাই কিন্তু পরিবেশ থেকে আমরা পাই। এবার প্রথম দিকে হয়তো যখন আমাদের সংখ্যাটা খুব কম ছিল, পৃথিবীর মানুষের সংখ্যা কম ছিল, তখন বনাঞ্চল অনেক ছিল, প্রকৃতি ভরপুর ছিল তার নিজস্ব বিষয়গুলো নিয়ে। কিন্তু এক হচ্ছে মানুষের সংখ্যা বেড়ে গেল, আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের চাহিদা বেড়ে গেল। এই দুটো কারণে প্রথম দিকে প্রকৃতি উজাড় করে দিয়েছে আমাদের অফুরন্ত তার ভাণ্ডার, মাটি, জল, বাতাস, এত উদ্ভিদ, এত প্রাণী, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই যে উদ্বৃত্ত মানুষ এবং আকাশচুম্বী আমাদের আকাঙ্ক্ষা, এই পূরণ করতে গিয়ে প্রকৃতির সব কিছুতে টান পড়েছে আর কি। প্রথমত বিজ্ঞানীরা একটা হিসেব নিকেশ করেছেন যে সুস্থভাবে যদি আমাদের বেঁচে থাকতে হয়, একটা অঞ্চলের অন্ততপক্ষে ভৌগোলিক অঞ্চলের 33 ভাগ হচ্ছে ঘন বনাঞ্চল থাকা উচিত। কিন্তু আমরা তো বন জঙ্গল কেটেই তো রাস্তাঘাট করেছি, ট্রেন লাইন করেছি। এই করতে 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 আমরা কিন্তু বনাঞ্চল এখন হচ্ছে 19-20%, মানে শতকরা 19-20 ভাগ এসে পৌঁছেছে আর কি। এতে কি স্বাভাবিকভাবেই তো আমরা ভালো নেই, আমরা কেন, সমস্ত জীবরাই ভালো নেই। এছাড়াও আমাদের যে অন্যান্য যেগুলো প্রকৃতিজাত ভাণ্ডার, জলের উপরে চাপ পড়েছে। জলের ভাণ্ডার আস্তে আস্তে, মাটির নিচের জলটাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো জল। যত রকম জলের উৎস আছে, আমাদের অনেকে ধারণা আছে যে জল বোধহয় অফুরন্ত, জলের কোনো শেষ নেই, যা খুশি জল ব্যবহার করা যায়। কিন্তু জল প্রচুর আছে, কিন্তু সেই জল ব্যবহার করা যায় না, কারণ পৃথিবীর বেশিরভাগ জলটাই তো সমুদ্রের জল। হ্যাঁ। আর সমুদ্রের জল তো ব্যবহার করা যায় না। জল সবচেয়ে ভালো যদি প্রকৃতির জল বলা হয়, সেটা মাটির নিচের জল। আমরা সেই জলকে, মানে বুঝে হোক না বুঝে হোক, সমস্ত জলকে মাটি থেকে প্রায় তুলে ফেলেছি আর কি। মাটির নিচের জলের ভাণ্ডার একদম টান পড়েছে, যার ফলে এখন বৃষ্টির জলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, মাটির উপরে জলের উপরে তাকাতে হচ্ছে। এছাড়া হচ্ছে আমরা
প্রচুর মানুষ বেড়েছে, বেশি করে খাদ্যদ্রব্য দরকার, ফসল বেশি ফলাতে হবে। আমরা কি করলাম, আগে যেমন হচ্ছে জৈব চাষ হতো, বেশি বেশি ফলন দরকার, আমাদের সবুজ বিপ্লবের ফলে আমরা কি করলাম, প্রচুর কীটনাশক, রাসায়নিক সার এগুলো ব্যবহার করলাম। এতে কি হলো, এতে হচ্ছে জমির উর্বরতাও আস্তে আস্তে কমে এলো। এই যে একটা বড় সমস্যা, আমরা যে অঞ্চলটা থাকি সেই অঞ্চলে প্রচুর চা বাগান। হুম। এই চা বাগানের এই পোকামাকড় মারা বা আগাছা মারার জন্য প্রচুর এরকম কেমিক্যালস ব্যবহার করা হয়। হুম। এতে হলো কি, আপাতত হয়তো সমস্যা মিটেছে, কিন্তু এখন আবার সমস্যা হয়েছে। এই যে অতিরিক্ত যেগুলো কেমিক্যালস গুলো, সেগুলো কি কোথায় গিয়ে পড়ে, সেগুলো সব হচ্ছে আশপাশে নদীগুলোতে গিয়ে পড়ে। এই আমাদের চা বাগানের পাশাপাশি যে নদীগুলো ছিল, একসময় এখানে প্রচুর মাছ পাওয়া যেত, সেগুলো আর পাওয়া যায় না। তারপরে এই নদীগুলোর উপরে কিন্তু নির্ভর করে প্রচুর মানুষজন এই নদীর জল ব্যবহার করে। এমনকি চা বাগান বা আশপাশের জঙ্গলের ছোট ছোট প্রাণীরাও এই নদীর জল ব্যবহার করে, তাদের পক্ষে ক্ষতিকারক। এইভাবে আস্তে আস্তে জলে টান পড়েছে, মাটি বিষাক্ত হতে শুরু করেছে, বাতাসের দূষণ বাড়ছে, আমাদের উদ্ভিদ, প্রাণী ইত্যাদি, অর্থাৎ প্রকৃতির যে ঘন বনাঞ্চল, সবুজ বনাঞ্চল অঞ্চল, তারও টান পড়েছে। কথায় বলতে গেলে বর্তমানে পরিবেশের এই সমস্যা বলতে গেলে পুরোটা মিলিয়েই সমস্যা। একদম একদম। মানে প্রত্যেকটা বিষয়ের ওপরে আমাদের নজর দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ বা দায়িত্ব হয়ে উঠেছে। একটা গুরুত্বপূর্ণ যে কথা, যেটা সারা পৃথিবী শুদ্ধ এখন ভীষণ চিন্তিত সমস্ত মানুষ, সমস্ত বিজ্ঞানীরা, এই যে বলছিলাম এক্ষুনি, এই সবুজ বনাঞ্চলটা কমে এসছে। তার ফল হলো কি, আমরা একদিকে হচ্ছে আমরা প্রচুর জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি আর কি, এই যে কয়লা ব্যবহার করি, তেল ব্যবহার করি, কাঠ পোড়াই, এ থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আবার উল্টো দিকে এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কিন্তু হচ্ছে সবুজ গাছপালা। একদিকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে বাতাসে, আর দ্বিতীয়ত হচ্ছে গাছপালার পরিমাণটা কমে গেছে। অতএব অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বাতাসে থেকে গেছে আর কি, থেকে যাচ্ছে। এর ফলে এটাকে বিশ্ব উষ্ণায়ন, যেটা আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর অন্যতম একটা পরিবেশের এখন সমস্যা। সারা পৃথিবী শুদ্ধ চিন্তিত আর কি। এর মধ্যেই বায়ুমণ্ডলের উষ্ণতা অনেক বেড়ে গেছে, এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়া মানেই হচ্ছে তার জলবায়ুর উপরে নানাভাবে তার প্রভাব পড়তে শুরু করেছে আর কি। এই যে আমরা এখন বুঝতে পারছি প্রচন্ড গরমের মধ্যে আমরা আছি, এটা আমাদের অনুভবের মধ্যেই আসছে। হ্যাঁ, বৃষ্টি কমে যাচ্ছে, তারপর হচ্ছে গরম বেড়ে গেছে, আর তারপরে হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চলের হিমবাহগুলো গলতে শুরু করে দিয়েছে, তারও আরো সুদূর প্রসারী প্রভাবও আছে। একদম একদম। এই পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। হ্যাঁ, এর উদ্দেশ্য এবার সাধারণ মানুষের কাছে এর গুরুত্বটা কতটা তুলে ধরতে বলবেন? হ্যাঁ, 1972 সালে প্রথম যখন বিজ্ঞানীরা দেখলো, আগে চিন্তা ভাবনা হয়নি, যে একসময় ভাবা হয়েছিল যে আমাদের যা পরিবেশের সম্পদ আছে সেই সম্পদ অফুরন্ত, মানুষের কোনো অসুবিধা হবে না, চলে যাবে। কিন্তু বিজ্ঞানীরা ধীরে ধীরে দেখলো যে না, ধীরে ধীরে ফুরিয়ে আসছে আমাদের এই প্রকৃতির সম্পদ। 1972 সাল প্রথম সুইডেনের স্টকহোম শহরে একটা পরিবেশ সম্মেলন হলো আর কি, পৃথিবীর সমস্ত দেশকে নিয়ে আর কি, সবাই তখন এই সমস্যাগুলো তুললো এখানে। তারপর থেকে কিন্তু আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালন শুরু হলো আর কি। 73-এ আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু হয়, তারপর 73 থেকে তারপর থেকে প্রতি বছর আমাদের এখনো পর্যন্ত আমরা প্রতি বছরই একটা থিম দিয়ে করা দেওয়া হয় আর কি। এই পরিবেশ দিবস পালন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখছি যে পরিবেশ হচ্ছে নানাভাবে আক্রান্ত আর কি। পরিবেশ বা প্রকৃতির মধ্যে আমরা কি, আমাদের অস্তিত্ব হচ্ছে প্রকৃতিতে যে অন্যান্য জীবকুল যারা আছে তার মধ্যে আমরা একটা জীব। আমাদের কিন্তু আলাদা করে একটা সময় তো আমরা আর যে বন্য প্রাণীদের সঙ্গে কোনো ফারাক ছিল না আর কি, যখন আমরা অনেক আদিম ছিলাম। ধীরে ধীরে আমাদের বুদ্ধি বেশি, ব্রেইন অনেকটা বেটার, যার ফলে ধীরে ধীরে আমরা অন্যান্য জীবজন্তুর উপরে একটু ডমিনেট করতে শুরু করলাম। প্রকৃতির বহু নিয়ম কানুনগুলো আমরা আস্তে আস্তে জানতে পারলাম, তাতে কি প্রকৃতিকে আরো বেশি করে এক্সপ্লয়েট করা শুরু করলাম। কিন্তু এখন যে অবস্থায় পৌঁছেছি, আমরা যদি সাবধান না হই তাহলে আগামী দিনে ভীষণ বিপদে আমরা পড়ে যাব। পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে যে সাবধান হওয়া, সতর্ক হওয়া, যে আমরা কিন্তু অনেকটাই পরিবেশের ক্ষতি করে ফেলেছি,
এখনো যদি আমরা সাবধান না হই তাহলে কিন্তু ভবিষ্যতে এই পৃথিবী এখন যে অবস্থা, কারণ এই একটা মাত্র গ্রহ যেখানে হচ্ছে প্রাণ আছে, প্রাণ আছে। কারণ এই আমি একজন বিজ্ঞানী উল্লেখ করছি, যেমন স্টিফেন হকিংস, মানে আমাদের আইনস্টাইনের পরে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, যিনি মৃত্যুর আগে বলেই গেছিলেন যে যেভাবে আমরা চলছি এইভাবে চললে আর আমাদের আয়ু আর 100 বছর। সেই জন্য সচেতন করা, সাবধান হওয়া, সমাজের সর্বস্তরে ছাত্র ছাত্রী সমস্ত মানুষকে সচেতন করার দিন হচ্ছে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা। পদক্ষেপটা নেওয়ার শুরু করতেই হবে। বেশি বেশি করে পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করো, আলোচনা করো, সচেতনতামূলক কি কি করা যায় ভাবো। এই জন্যই পরিবেশ দিবস পালন করি আমরা। এটাই এই আমাদের এই অঞ্চল, আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের যারা লোকজন মানুষ এখানে বসবাস করছি, সারা বিশ্বে তো এই পরিবেশ দিবস নিয়ে পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা রয়েছে, তার সাথে আমরাও রয়েছে চিন্তা ভাবনায় রয়েছি। আমরাও চাইছি এবং আমরাও চাইছি আমাদের এই প্রজন্মের যারা রয়েছে তারাও এগিয়ে আসুক। আমাদের এই অঞ্চলের বিশেষ পরিবেশ নিয়ে সমস্যা বলতে কি বলবেন? হ্যাঁ, একটা পরিবেশের একটা বড় কথা আছে, বড় উক্তি, এটা খুব পুরনো কথা, যে অ্যাক্ট লোকালি, থিঙ্ক গ্লোবালি। তুমি স্থানীয়ভাবে কাজ করো কিন্তু চিন্তা করো সামগ্রিক বিশ্বকে নিয়ে আর কি। আমাদের জেলার একটা অদ্ভুত চরিত্র, আমরা তো দার্জিলিং জেলায় থাকি, দার্জিলিং জেলার একটা বড় অংশ হচ্ছে পাহাড়, হিমালয়ের পাহাড়। এই পাহাড় হচ্ছে জীব বৈচিত্র্যের একটা বড় ভান্ডার, পৃথিবীর অন্যতম একটা জায়গা, এটা হটস্পট। হিমালয়ের যে পূর্ব হিমালয়ের একটা অংশ, সেখানে অনন্য তার হচ্ছে জীব বৈচিত্র্য। এই একটা পার্ট আছে, সেখানে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। আমি সেই পার্টটা নাই গিয়ে আমি একটু সমতলে ফিরে আসছি আর কি। সমতলে একটা সময় আমাদের এই জঙ্গল কেটে চা বাগান হয়েছে আর কি, 150-200 বছর আগে। এখন এই 150-200 বছরের চা বাগানগুলোও কিন্তু একটা আবাসস্থল তৈরি হয়ে গেছে। চা বাগানের ভেতরেও একটা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, প্রচুর ছোট ছোট প্রাণী থাকছে। এবং অতি সম্প্রতি তো আরো দেখা যাচ্ছে যে হাতিদের একটা সেফ আবাসস্থল, হাতিরা ভাবছে যে চা বাগানের মধ্যে ওরা অনেক নিরাপদ থাকে আর কি, এইটা তৈরি হয়েছে। আমাদের এখানে যে জঙ্গলগুলো আছে, এই যে একদম আমি যেখানে বসে কথা বলছি, টুকরিয়াজার ফরেস্ট, ছোট্ট ফরেস্ট, আমাদের কাছে হচ্ছে কলাবাড়ি ফরেস্ট, এরও ছোট ফরেস্ট, অথচ এই ফরেস্টগুলোতে কিন্তু হাতিরা এসে থাকছে। এই অঞ্চলে একসময় হচ্ছে লেপার্ড থাকতো, এখনো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখনো এটা খুবই গর্বের জায়গা, মানে বলতে বেশি ভয় করে, ছড়িয়ে গেলে একটা মানে খুবই মানে পৃথিবীর খুব কমই দেখতে পাওয়া যায়, কম জায়গায় একটা পাখি যার নাম হচ্ছে ব্ল্যাক হেডেড আইবিস, সেটা নকশালবাড়িতে পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের একটা গর্বের জায়গা। একে সবাই মিলে আমাদের এটাকে সেভ করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে এদের আবাসকে। আমি একটু মাঝে কথা বলছি, এই যে এখনই আমরা এই পাখির বিষয়ে কথা বললাম, আজকের এই মঞ্চে থেকে নকশালবাড়িতে বিভিন্ন সময় বিভিন্নভাবে এর ওপরে কাজ হয়। বিজ্ঞান মঞ্চের সাথে সাথে আমাদের নকশালবাড়ির বিভিন্ন সাধারণ এর সাথে যুক্ত থাকে। আজকের এই মঞ্চে থেকে আরো একবার সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের কিন্তু এই বিষয়টার উপরে খুব নজর রাখতে হবে। আমাদের নকশালবাড়িতে বিশেষ বিশেষ জায়গাগুলোই আমরা এই পাখিদের দেখতে পাই, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এইভাবেই এক হচ্ছে আমাদের দার্জিলিং জেলার সমতলের একটা বড় বৈশিষ্ট্য, একটা অংশ চা বাগান। সেই চা বাগানগুলো কিন্তু এই 150-200 বছরে একটা বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। এক হচ্ছে এটা গবেষণার ফলাফল আমি বলছি আর কি, এই চা বাগানের বহু বাগানেই দুষ্প্রাপ্য কিছু ভেষজ উদ্ভিদ পাওয়া যায়, যেগুলো একদম আর কোথাও পাওয়া যায় না। 2, এই চা বাগান কিন্তু এই মুহূর্তে লেপার্ডের সবচেয়ে সেফ একটা আবাসস্থল, হ্যাবিটেট বলছে আর কি লেপার্ডের। 3, চা বাগান কিন্তু যে শেড ট্রিগুলো আছে, এই গাছগুলো কিন্তু একটা বড় ইকোসিস্টেমে একটা বড় ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা বড় কাজ করছে আর কি, পাখিদের থেকে শুরু করে। যদিও ওই পেস্টিসাইড ইনসেক্টিসাইড গুলো ব্যবহার করার পরে পাখির সংখ্যাটা অনেক কমে এসছে, কিন্তু দুঃখের বিষয় একটা বড় ঘটনা যেটা ঘটছে, আমাদের এই অঞ্চলে যে নদীগুলো আছে, সেই নদীগুলো থেকে প্রচুর বালি পাথর অনিয়ন্ত্রিতভাবে তোলা হচ্ছে। এতে নদীগুলোর নিজস্ব স্বাভাবিক গতি সেটা নষ্ট হচ্ছে, এবং যে কোনো সময় যে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। এটা একটা বড়
খুবই পরিতাপের বিষয় এবং খুব কষ্টের জায়গা। যদি আমরা নদীগুলো ঠিক রাখতে না পারি, আগামী দিনে কিন্তু একটা বড় বিপদ হবে। আর দুটো জঙ্গল খুব কাছাকাছি বললাম আর কি, একটা হচ্ছে কলাবাড়ি জঙ্গল আর একটা হচ্ছে আমাদের টুকরিয়াজার টি এস্টেট। একটা সময় অনেক বড় জঙ্গল ছিল, কিন্তু এখন যা আছে তারপরেও কিন্তু অতি সম্প্রতি 7 দিন আগেও 50 থেকে 60টা হাতি হচ্ছে টুকরিয়াজার ফরেস্টে থাকছে, যেতে চাইছে না। মানে এটা খুবই আমাদের একটা গর্বের জায়গা। যাই হোক, সেখান থেকে বের করে নিয়ে গেল ফরেস্ট ডিপার্টমেন্ট। এই ফরেস্টগুলোকে কিন্তু যতটুকু যা আছে বাঁচিয়ে রাখতে হবে আর কি, এখান থেকে আর ক্ষয়িষ্ণু করা যাবে না। আর এটাকে, এই বোধটাকে সবার মধ্যে নিয়ে আসতে হবে। এটা নকশালবাড়ির সাধারণ মানুষজনদের মধ্যে এই দায়িত্ব নিতে হবে আর কি। তুমি আছে নকশালবাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি, মানে আমাদের এখান থেকে আমরা যা শুনছি, আমাদেরকে যেভাবে এগিয়ে যেতে বলছে, সেটা সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে আমাদের যে বনগুলো রয়েছে বর্তমানে নকশালবাড়ি এবং নকশালবাড়ির আশেপাশে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হ্যাঁ, হবে। একদম। এই যে আমি একটা শুধু হাতির রুট বলবো, এটা আজকের না, 100-150 বছরের পুরনো। মানে আসাম থেকে হাতিগুলো বেরিয়ে সংকোচ হয়ে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চল ক্রস করে আমাদের কলাবাড়ি হয়ে মেচি ক্রস করে আসাম যে নেপালের বিভিন্ন জঙ্গলে স্টে করতো, আবার সেইখান থেকে ধীরে ধীরে আবার ওরা আসামে ফিরে যেত। এটা হচ্ছে হাতির একটা পুরনো করিডোরের একটা বর্ণনা ইতিহাসে পাওয়া যায়। এটা হাতির ওদের নিজের জীবন প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে। এইটা কিন্তু এখনো ওরা রাখতে চাইছে হাতিরা, যদিও আসাম থেকে আর আসে না, ডুয়ার্স থেকে আসে। এটা নানাভাবে বিঘ্নিত হচ্ছে, নেপালেও বিঘ্নিত কথা, মানে ইলেকট্রিক ফেন্সিং দিয়েছে। হ্যাঁ, আমাদের এই বিষয়টাতেও আমাদের এই অঞ্চলের মানুষদের দায়িত্ব আছে। এই যে ফ্রি করিডোর, হাতিরা যাতে যাতায়াত করতে পারে, ওদের কোনো অসুবিধা না হয়, সেই দিকটা আমাদের দেখা দরকার। দেখতে হবে। হাতির কথা হচ্ছে, আমরা হাতির সত্যি এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিভিন্ন সময় এই বিষয়টার উপরে পড়াশোনা করতে গিয়ে দেখেছি, জেনেছি ভীষণভাবে। আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তাদের বাসস্থানে আমাদের জন্য কোনো রকম ভাবে হস্তক্ষেপ না হয়। তাদেরও থাকার অধিকার রয়েছে সম্পূর্ণভাবে। এই পরিবেশ শুধু আমরা নই, প্রত্যেকটা জীবের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। হাতির কথা থেকে আসছিলাম। এই পরিবেশে আমরা মানুষ রয়েছে, হাতি পশু পাখি রয়েছে। এই পরিবেশে এরা কতটা গুরুত্বপূর্ণ, পশু পাখি থেকে শুরু করে প্রতিটা জীব। প্রত্যেকটা, মানে প্রকৃতির অদ্ভুত একটা নিয়ম আছে আর কি। মানে এটা যদি মানুষ যদি কিচ্ছু না, তার যদি ভীষণ সমস্যার মধ্যে আছে, তিনি যদি প্রকৃতির মধ্যে চলে যান, এই যে প্রকৃতির মধ্যে যে বন্ধন, এটা দেখলে মানুষ অবাক হয়ে যাবে এবং মানে হারিয়ে যাবে তার যে এই যে প্রকৃতির মধ্যে কিচ্ছু ছোটখাটো একটা জঙ্গলে গিয়েও যদি দেখা যায় যে কিভাবে ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে ছোট উদ্ভিদ, বড় উদ্ভিদ থেকে শুরু করে বড় প্রাণী, ছোট প্রাণী থেকে শুরু করে কিভাবে একে অপরকে সাহায্য করে বেঁচে আছে হাজার হাজার বছর ধরে। আমরা তো অনেক পরে এসছি, পৃথিবীতে অনেক পরে এসছি, আমাদের আগে কিন্তু প্রায় সমস্ত প্রাণী আমাদের আগে এসছে আর কি। এবং কিভাবে, এবং প্রত্যেকে সুশৃঙ্খলভাবে, যেমন প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতি কিন্তু যা তৈরি করে নিজে সে আবার ফিরিয়ে নেয়, যেটা আমরা করছি না, আমরা অনেক বর্জ্য পদার্থ তৈরি করছি। হ্যাঁ, আর এই জন্য প্রকৃতিতে যারা আছে আমরা ভুল করে ফেলি যে ছোটখাটো প্রাণী বা উদ্ভিদ বা হাতি, ওর কি দরকার, 2-4টা হাতি মরে গেলে কি হবে, একটা বাঘ মরে গেলে কি হবে। কিন্তু এটা একটা শৃঙ্খল, একটা চেইন, যে চেইনের মধ্যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ যদি সুস্থভাবে বেঁচে না থাকে, তাহলে আমরাও সুস্থভাবে বেঁচে থাকবো না আর কি। এই বোধটা হচ্ছে প্রতিটি মানুষের হওয়া দরকার, আর এটা জানা দরকার। এই জন্যই প্রকৃতির মধ্যে মাঝে মধ্যে যাওয়া উচিত এবং আমাদের পর্যবেক্ষণ করা দরকার যে কীভাবে ওরা বেঁচে আসে। তাহলে আমাদের মধ্যেও যে ছোটোখাটো দ্বন্দ্ব, হিংসে, এগুলো আমরা অনেক সময় করি, কারণ এগুলো তো আমাদের মানুষের মধ্যে সবচেয়ে বেশি। অন্যান্য জীবজন্তুদের মধ্যে কিন্তু এটা নেই, ওরা অনেক ভালোবাসে আর কি, এই অশান্তিগুলোর মধ্যে নেই। অতএব প্রকৃতি মানে হচ্ছে একটা শৃঙ্খল পরায়ণ জায়গা, যেখানে একে অপরকে সাহায্য করে হাজার হাজার বছর ধরে ওরা বেঁচে আছে। আমরাই বরং আমাদের স্বার্থে প্রকৃতিকে হস্তক্ষেপ করে, প্রকৃতির নিয়মগুলোকে জেনে সেগুলোকে ভেঙেছি, এবং যার ফলেই অসুবিধা দেখা দিচ্ছে, তৈরি হচ্ছে। এই পরিবেশের মধ্যে আসুন, তাদেরকে দেখুন, ভালোবাসুন এবং এই পরিবেশকেও তার মতো করে রাখুন। তবেই আমাদের ভবিষ্যৎটা ভালো থাকবে।
আমরা বেঁচে থাকতে পারবো সুস্থভাবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই কটা লাইন। পরিবেশকে ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ। চারদিকে গাছ কাটা হচ্ছে, নগরায়ন হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে কি বলবেন, কতটা সীমাবদ্ধ, কতটা আমাদের একটা পরিধির মধ্যে নিজেদেরকে আটকে রাখা প্রয়োজন? যেমন এইবারের দুটো থিমই আর কি। এবারে রিসেন্টলি 22শে মে হচ্ছে জৈব বৈচিত্র্য দিবস পার হয়ে গেল, সেখানেও কিন্তু ওই পরিবেশের প্রকৃতি সম্পর্কেই থিমে রাখা আছে। আমরা এবারে যে থিমটা এখানে দেখতে পাচ্ছি পরিবেশ দিবসে, ইন্সপায়ার্ড বাই নেচার। নেচার, আবার নেচারে ফিরে যেতে হবে, নেচারকে ডিস্টার্ব করা যাবে না। এই নিয়ে মানে পৃথিবীর বহু প্রান্তেই গাছ, একটা গাছকেও কাটা চলবে না আর কি। মানে এমন ভাবে আমরা যদি এগোতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে বহু বিপদ। আমরা অনেকে বলি এই থিওরি একেবারে অবসোলেট, যে আমরা 10টা গাছ কেটে 100 গাছ লাগাবো। একেবারে ভুল তত্ত্ব। একটা বড় 25, 30, 50, 100 বছরের গাছ, মানে একটা পরিপূর্ণ গাছকে কেটে তা কোনোভাবেই সেটা হচ্ছে কম্পেনসেট করা যায় না 100 ছোট গাছ লাগিয়ে। এটা ভুল ধারণা। আগে সবার প্রথমে বলছে বনাঞ্চলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তাতে যেন কোনোভাবেই ডিস্টারবেন্স না হয়। বনাঞ্চলে নানা দিক থেকে গুরুত্ব। আর বড় বড় বৃক্ষ যেগুলো, সেগুলোকে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। আমরা তীব্র ধিক্কার জানিয়ে, বড় বড় রাস্তা দরকার নেই। আমরা যদি না বেঁচে থাকি, আমার যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা ঠিক না থাকে, ঠিক, আবহাওয়া মণ্ডল ঠিক না থাকে, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? আমাদের এই বড় রাস্তা আর এই হ্যাঁ। উন্নয়ন কি হবে? এইগুলো কিচ্ছু হবে না, কিচ্ছু কাজে আসবে না আর কি। এই জন্য সবার আগে গুরুত্ব দিতে হবে। এবং আমাদের যত সমস্যা হচ্ছে পরিবেশগত হবে, বলছি যে এই গাছের কোনো বিকল্প নেই। পৃথিবীর যে প্রান্তে যতটুকু জঙ্গল আছে সেটাকে বাঁচিয়ে রাখতেই হবে। এবং আমাদেরও উচিত যেখানে যা বৃক্ষ যেগুলো আছে সেই বৃক্ষগুলোকে প্রয়োজন হলে রাস্তাকে ঘুরিয়ে দাও, প্রয়োজন হলে রাস্তাকে ছোট করো, প্রয়োজন হলে সেখানে ঘর করার দরকার নেই, গাছটাকে বাঁচাতে হবে আর কি। একটা গাছ মানে একটা গাছ নয় তো, সে সারা বছর ধরে প্রচুর অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করছে, সারা বছর ধরে সে প্রচুর কীটপতঙ্গে রাখছে, সারা বছর ধরে বহু পাখির আবাসস্থল, পাখিকে বাঁচিয়ে রেখেছে। মানে একটা গাছের কি অবদান বলে শেষ করা যাবে না আর কি। সেটাকে একটা ছোট্ট শিশু গাছ লাগিয়ে কখনো বাবা, এই যে আমাদের দেখছিস একদম সদ্য একটি বড় পরিসরে নিকোবর আইল্যান্ডের একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে মানে উন্নয়নের জন্য। সেইখানে 10 লক্ষ গাছ কাটা হবে, সেখানে বলা হচ্ছে তার পরিবর্তে হরিয়ানায় গাছ লাগানো হবে আর কি। একেবারে ভুল তত্ত্ব। অত্যন্ত একদম পুরনো একটা জায়গা, মানে ওখানে এন্ডেমিক স্পেসিস প্রচুর ওখানে আছে, এবং ইউনাইটেড নেশনসের ওটা হেরিটেজ সাইট। এবং ওখানে আমাদের যারা জনজাতি, সম্পেন এবং আরেকটা জনজাতি আছে, দুটো পুরনো জনজাতি আছে, পৃথিবীর অন্যতম পুরনো জনজাতি, তারাও ডিস্টার্ব হয়ে যাবে আর কি, ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা বলছি না এই নিকোবরকে টাচ করা উচিত না, নিকোবরে আর উন্নয়ন দরকার নেই আর কি। নিকোবর যা আছে সেইভাবেই রাখো, ওদের মতোই থাকুক, ওদের মতোই থাকুক আর কি। এটা খুব হইচই হচ্ছে, সবাই প্রতিবাদ করছে আর কি, আমরাও করছি। আমি বিষয়টাকে তুললাম। এরকম হয়েছে কি, আমাদের দেশের আইনগুলো খুব ভালো ভালো ছিল আর কি, সে আইনগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের ফলে এখন একটা সময় আইনগুলো এত স্ট্রিক্ট ছিল যে কোনো জঙ্গলে কেউ যেতে পারতো না আর কি, জঙ্গলগুলো এমনভাবে সংরক্ষিত হতো। সেগুলো আইনগুলো পাল্টানোর ফলে এখন বহু পারমিশনটা খুব সহজেই পেয়ে যায় আর কি। আর তার ফলাফল হচ্ছে আমরা আজ ভুগছি, যেটা আমরা সকলেই জানি। এই যে এতটা তীব্র গরম পড়ে যাচ্ছে, বৃষ্টির একটা অভাব দেখা দিচ্ছে, একদম গাছ বিভিন্ন সময়, পশু পাখিগুলো নানান সময় কিন্তু আমরা দেখতে পারি এই যে বড় জীবজন্তুরা যারা রয়েছে, ছোট ছোট পাখি বা এদেরও উপরে ভীষণভাবে প্রভাব পড়ছে, এরা নিতে পারছে না, খুব সমস্যা তৈরি হচ্ছে, যেটা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। গরম বেড়ে যাওয়া মানে যে কোনো পরিবেশের ক্ষেত্রে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে ওরা হয়ে যায়। ছোট ছোট জীব জন্তু, পাখি, পোকা মাকড় সবচেয়ে বেশি। অবশ্যই আমরা তো আমাদের নানা রকম বুদ্ধির জোরে, প্রযুক্তির জোরে আমরা সেটাকে মানিয়ে নিচ্ছি। কিন্তু এই যে গরমের সময় বাইরের পাখিগুলো কি কষ্টের মধ্যে থাকে, বনাঞ্চলের ভেতরে যে জীবজন্তুগুলো থাকে সমস্ত ড্রাই হয়ে যায় আর কি, ভীষণ কষ্টে থাকে আর কি। এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে কথা, যে যারা জীবজন্তুরা যারা রয়েছে তারা কিন্তু নিজেদেরকে তাদেরকে পরিবেশের সাথেই মানিয়ে নিতে হবে, এবং তাদের জন্য এই উপযুক্ত পরিবেশটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরকে সেটা
ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার আমাদের এবারে 2026-এর থিম। এই থিমের ওপরে আজকে যে ছাত্র সমাজ রয়েছে, মানব জাতি রয়েছে, দৈনন্দিন জীবনে কি কি পদক্ষেপ নিলে এর বাস্তবায়নের দিকে যাবে বা এর উপরে ভূমিকা রাখতে পারে? আমি প্রথমে ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলবো আর কি, কারণ আজকে যারা ছাত্র আগামী দিন তারাই হচ্ছে আমাদের একজন মানে কি বলবো, বড় হয়ে একজন অনেক দায়িত্ব নেবেন দায়িত্ব হ্যাঁ নেবেন। প্রথম থেকেই ছাত্রদের মধ্যে এই ধারণা তৈরি করা দরকার বা তৈরি হওয়া উচিত যে আমরা এই প্রকৃতির অন্যান্য জীবের মতনই একটা জীব। আমরা আমরা কিভাবে এসছি এই ডারউইনের বিবর্তনবাদ থেকে আর কি, সেইটা জানা দরকার। আমরা আলাদা কিছু নই, আমরা আলাদা করে প্রকৃতিকে ধ্বংস করার অধিকার আমাদের নেই। আমাদের পরিচয় হচ্ছে একই রকমভাবে আর 10টা-20টা জীবজন্তু যা আছে তাদের মতোই একটা জীব আমরা আর কি। এইটা প্রথম আমাদের শিখতে হবে বা শেখাতে হবে। এবং প্রকৃতির মধ্যে জীবজন্তুরা কিভাবে বেঁচে আছে এইটা জানার জন্য যেখানে সম্ভব, যেমন আমাদের এই অঞ্চলে সম্ভব, প্রকৃতির কাছে যাওয়া, ছোটখাটো জঙ্গলে যাওয়া, যে সেখানে গিয়ে দেখা, মানে পর্যবেক্ষণ করা যে কিভাবে ওরা একে অপরকে সাহায্য করে বেঁচে আছে, তাহলে আমাদেরও তাই করতে হবে, এই বোধ। আর ছোট থেকেই এখন একটা বড় বিষয় হচ্ছে সর্বত্র চলছে আর কি, যে আমরা যেভাবে ব্যবহার করছি, মানে আমাদের যে প্রকৃতির সম্পদকে, মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবে ব্যবহার করছি তাতে সম্পদ বেশি দিন টিকবে না আর কি। এইবার একটা দর্শন কনসেপ্ট তৈরি হওয়া দরকার যে আমার বেঁচে থাকার জন্য আমি ন্যূনতম আমার যে আমাদের সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করব, যতটা না হলে নয় ততটাই হচ্ছে ব্যবহার করবে। অফুরন্ত ব্যবহার করব, নষ্ট করব, যে কোনো ক্ষেত্রে, সেই জলের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে হোক না কেন, সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে ন্যূনতম সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার উপায় বের করতে হবে। এটা অন্যতম একটা কনসেপ্ট, অন্যতম একটা মেসেজ, একটা দর্শন সারা পৃথিবীর শুদ্ধ এটা বলা হচ্ছে। যদি পৃথিবীকে, এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের ন্যূনতম সম্পদকে ব্যবহার করে বেঁচে থাকা অভ্যাস তৈরি করতে হবে আর কি। হ্যাঁ, এটা আমি অনেক উদাহরণ দিতে পারি যে একজন আফ্রিকাবাসী মানে প্রতিদিন কত জল ব্যবহার করেন, আর একজন আমেরিকাবাসী ব্যবহার করেন তার 16 গুণ বেশি। এইভাবে বহু সম্পদের ক্ষেত্রে এটা হচ্ছে। এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে কন্ট্রিবিউশন, অবদান, এই যে আমরা ইচ্ছে করে এক সাপ মেরে ফেললাম, এক ব্যাঙ মেরে ফেললাম, এই বোধটা ওদের মধ্যে তৈরি হওয়া যে প্রত্যেকটা জীবেরই সমান অধিকার আছে বেঁচে থাকার, এবং প্রত্যেকটা জীবেরই হচ্ছে অবদান আছে এই শৃঙ্খলকে বেঁচে রাখার, এইটা। আর যেখানে যতটুকু জৈব বৈচিত্র্য আছে সেটাকে টিকিয়ে রাখো, কারণ আগামী দিনে ক্রাইসিস, সংকট আরো বাড়বে। জৈব বৈচিত্র্য যত ভালো থাকবে তত হচ্ছে আমাদের খাদ্য সংকট থেকে আমরা বাঁচবো, তত আমরা হচ্ছে উদ্ভিদ, মানে আমাদের ওষুধগুলো তৈরি হয় হচ্ছে, বহু ওষুধ তৈরি হয় মানে প্রত্যক্ষ গাছপালা থেকে। অর্থাৎ জৈব, যদি এই যে বায়োডাইভার্সিটির সংকট বাড়া মানে হচ্ছে কিন্তু বহু বিষয় হচ্ছে মানব সমাজ হচ্ছে বিপদে পড়বে আর কি। অতএব বায়োডাইভার্সিটিকে বাঁচিয়ে রাখতে হবে, সেটাকে সংরক্ষণ করতে হবে। এইটা ছোট থেকেই মানে সবার মধ্যেই এটা তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা সম্পদকেই সে প্রপারলি ব্যবহার করতে হবে। এবং জল ব্যবহার করতে হবে, বা যতটুকু আমাদের বা কয়লা আছে, যতটুকু হচ্ছে প্রাকৃতিক গ্যাস আছে, সেগুলোকে সাবধানে ব্যবহার করতে হবে। এবং ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির থেকে শুরু করে আবার আমাদের বিকল্প শক্তির দিকে এগোতে হবে। সারা পৃথিবী কিন্তু সেভাবেই এগোচ্ছে আর কি। হ্যাঁ, আমাদেরকেও এরকম ভাবেই ভাবতে হবে ছাত্র সমাজকে। যেমনটা আজ আমাদের এই সান্ধ্য আড্ডায়, উত্তরের আড্ডায় কথা উঠে আসলো, বললেন কিভাবে কতটা নিজের জীবনের এই সম্পদকে খরচের একটা লিমিটে আনতে হবে। গাছ লাগানোর ক্ষেত্রে নিজের বাড়ি থেকে, নিজের বাড়ির আশেপাশে গাছ লাগানোর, আমরা যদি এমনও করতে পারি যে আমাদের একসাথে অনেকগুলো লাগালাম না, আমার বাড়ি বা আমার আশেপাশেই একটু করে লাগালাম, সেটাকে যত্ন করলাম, পরিচালনা করলাম, বড় হলো। এই বিষয়গুলো আমাদের ভীষণভাবে, গাছ লাগানোর ক্ষেত্রে একটা সাবধান থাকতে হবে,
খেয়াল রাখতে হবে যে অঞ্চলে আমরা বাস করি ঠিক সেই অঞ্চলে যে গাছগুলো ভালো হয় সেটা পছন্দ আসতে হবে। হয়তো জঙ্গলে যে গাছগুলো সেই গাছগুলো আমরা বাইরে লাগিয়ে দিই আর কি, তাতে অসুবিধা হয় আর কি। হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে। আর একটা গাছ লাগানোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিন্তু ফলের গাছের সংখ্যা ভীষণ কমে গেছে আর কি, হ্যাঁ, স্থানীয় ফল, এইটা বেশি করে আবার বাড়াতে হবে। এটা একদম এই বিষয়টা কিন্তু আছে, সেই বিষয় নিয়ে আমাদের অনেকগুলো কর্মসূচিও রয়েছে। এই যে ফলের গাছগুলো কমে গেছে, এর জন্য তো পশু পাখিরও ভীষণভাবে হ্যাঁ, সেটা আমি হচ্ছে। এলাবোরেট করে বলে এটা হবে একদম আমাদের একদম। ছাত্র সমাজ আমি বলছি তো যে বারে বারে এটা বলি বা লেখার মতো নিয়ে আসি আমি। আমাদের আমাদের সেই কত ধরনের কুল ছিল, কুল মানে ভিটামিন সি ভর্তি, আমাদের তেঁতুল ছিল, আমাদের কামরাঙা ছিল, আমাদের জলপাই ছিল, আমাদের কত ধরনের বেল ছিল, এরকম আম জাম কাঁঠাল তো বাদই দিলাম আর কি। এই যে ফলগুলো চালতা ছিল, এগুলো এই সংখ্যাগুলো এগুলো শুধু মানুষের জন্য না, এগুলো খেয়েই কিন্তু যারা জীবজন্তুরা পাখিরা হচ্ছে বেঁচে থাকতো আর কি। এই গাছগুলোর সংখ্যা ভীষণ কমে এসছে। আমরা নির্দিষ্টভাবে কিছু কনসেন্ট্রেট করছি, আপেল আঙুর। আমাদের এদিকে তো প্রচুর ভ্যারাইটি ছিল পেয়ারার, সেই পেয়ারা গাছগুলোকে বাঁচিয়ে রাখবো না কেন? এখন হ্যাঁ, এটা আমরা যখন ছোটবেলায় বেশ কিছু রকম সত্যি পেয়ারার কথাই হচ্ছিল কিছুদিন আগেও, বিভিন্ন রকমের পেয়ারা দেখতাম একদম ছোট বড়, যেগুলো কিন্তু এখন আমরা আর নেই। পাই না, খুঁজেই পাই না। অথচ এই পেয়ারা শুধু আমরা খেতাম না, এগুলো হচ্ছে পাখিরাও খেত, বাদুর খেত, আর অন্যান্য বানররা খেত, অনেকে খেত আর কি। সেই জন্য ভীষণভাবে যে কোনো পর্যায়ে হোক, মানে সে বাড়িতে হোক বা অন্যান্য জায়গায় হোক, ফলের গাছ বাড়াতে হবে, লাগাতে হবে। এই বিভিন্ন ভাবে ফলের গাছ, কারণ এই সামনেই বর্ষা আসছে, হ্যাঁ আমরা বলি যে বর্ষা জুড়ে গাছ লাগাও, হ্যাঁ, একদিন দুদিন না, বর্ষা জুড়ে। বর্ষা জুড়ে গাছ লাগাও, ফলের গাছগুলোর দিকে বেশি নজর দিতে হবে। আমাদের এই পরিবেশ রক্ষায় আরো অনেক বেশি দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকে, যাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ প্রকৃতি বাঁচলেই ভবিষ্যৎ বাঁচবে। আসুন না, আমরা সকলে মিলে উদ্যোগ নিই, সংকল্প নেই এই পরিবেশকে রক্ষা করার। আজকে এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আশা রাখবো সকলে মিলে এই যে পরিবেশ একে রক্ষা করার একটা বিশেষ দায়িত্ব গ্রহণ করব। নিজে সংকল্প নিব, এর দায়িত্ব আমার, এর রক্ষা করার দায়িত্ব আমার। কথাই তো আছে, একটু একটু করেই অনেকটা বড় হয়। আর যখন আমরা আমাদের এখানে এইভাবে কাজ শুরু করব, অন্য জায়গায় অন্যরা একটু ছোট জায়গার কাজ শুরু করবে। এইভাবেই ছোট ছোট থেকেই আমাদের এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সুস্থ থাকবে, আমরা সুস্থ থাকব। আগামীতে আবার এমন কিছু আলোচনার বিষয় নিয়ে আমরা উপস্থিত হব আমাদের এই উত্তরের আড্ডায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকে সুস্থ রাখুন। ধন্যবাদ। নমস্কার।